বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কর্মহীনতা এবং ধৈর্যহীনতা মানুষকে হতাশার দিকে নিয়ে যায়। আর এই হতাশা কখনো কখনো মানুষকে আত্মহননের পথে নিয়ে যায়। আত্মহনন একটি মহাপাপ। এ বিষয়ে নেপোলিয়ন বলেছেন, আত্মহত্যা জীবনের সবচেয়ে বড় কাপুরুষতার পরিচয়। অর্থাৎ যারা আত্মহত্যার পথকে বেছে নেয় তারা পৃথিবীর সবচেয়ে বড় কাপুরুষ, এর চাইতে বড় কাপুরুষ নেই। এই ব্যাপারে রবার্ট ব্রুয়ার তিনি বলেছেন, আত্মহত্যা খুনের চেয়েও নিকৃষ্টতম কাজ, কেননা এতে অনুশোচনা করার কোনো সুযোগ থাকে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের সমাজে কর্মহীনতা এবং বিপদের ধৈর্যহীনতা, এই বিষয়গুলো আমাদেরকে আয়ত্ত আনতে হবে। আমরা বিপদে ধৈর্য ধারণ করব এবং আমাদের যে কর্ম, আমাদের যে দায়িত্ব, সেটা আমরা সঠিকভাবে পালন করব। এতে ইনশাল্লাহ আমরা অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে তৈরি হতে সক্ষম হব। এই প্রত্যাশা রেখে আমি মোহাম্মদ উকিল উদ্দিন, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের পক্ষ থেকে একাদশ শ্রেণীর বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 2 এবং হিসাবের বইসমূহ আর পাঠের বিষয় সাধারণ জাবেদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো তোমরা ক্লাসের জন্য প্রস্তুত থেকো। খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত থাকবা এবং বারবার অনুশীলন করার জন্য মানসিকতা প্রস্তুত নিবে। আমরা আমাদের পাঠ সাধারণ জাবেদার কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবং সাধারণ জাবেদার কিছু অনুশীলন করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই বিগত ক্লাসগুলো থেকে লক্ষ্য করেছো যে আমরা জাবেদার সাধারণ বিষয়গুলো আলোচনা করেছি এবং কোন কোন ক্ষেত্রে কোন হিসাবগুলো হয় সেটার আমরা নিয়ম আলোচনা করেছি। এই নিয়মের ভিত্তিতে তোমাদের কিছু লেনদেন তৈরি করে তার সমাধান দেওয়ার চেষ্টা করেছি। আজকে তারই একটি অংশ আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই পাঠ শেষে বিভিন্ন হিসাবের জাবেদাকরণের নিয়ম বলতে পারবে। জাবেদাকরণের ক্ষেত্রে কোন হিসাবটি লিখতে হবে সে সম্পর্কে তোমরা বলতে পারবে। আমরা বিগত ক্লাসের কিছু অংশ এখানে রেখে দিয়েছি, যা বর্তমান ক্লাসটা করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করতে পারে। তোমরা সেই নিয়মগুলো দেখে নিবা। যেহেতু আমরা ইতিপূর্বে এই ক্লাসে আলোচনা করেছি, আমি নতুন করে আর আলোচনা করতে চাচ্ছি না। আমাদের ক্লাসের আঙ্গিকটা অনেক বড় হয়ে গেলে তোমাদের একটু অসুবিধা হতে পারে। সেজন্য তোমরা এই আলোচনা অংশ এই জন্য রাখলাম, তোমরা যাতে তোমাদের সুবিধার্থে নিয়মগুলো তোমরা আবার দেখে নিতে পারো। তোমরা শুধু দেখে নিবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বের ক্লাসে কিছু অংশ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। যেহেতু ইতিপূর্বে আলোচনা হয়েছে সেজন্য আমি নতুন করে আলোচনা করিনি। এখন আমরা আমাদের
আজকে নতুন যে বিষয়টি আলোচনা করব এবং যার উপর লেনদেন তৈরি করে জাবেদা শেখাবো সেটি হলো যন্ত্রপাতি হিসাব এবং বিনিয়োগ হিসাব। আমরা প্রথমে যন্ত্রপাতি হিসাব নিয়ে আমরা আলোচনা করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো যন্ত্রপাতির উপর আমরা কিছু লেনদেন তৈরি করেছি। যন্ত্রপাতি ক্রয়, দেখো আমরা কিন্তু আলোচনা করার এক পর্যায়ে বলেছিলাম ক্রয়ের পূর্বে যদি কোনো হিসাব থাকে, ক্রয় না লিখে সেই হিসাবটি লিখতে হয়। তাহলে আমাদেরকে যন্ত্রপাতি লিখতে হবে। সেজন্য আমরা লিখেছি যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি নগদে ক্রয় করা হলে একটি সম্পদ বাড়ে, আরেকটি সম্পদ কমে। যন্ত্রপাতি সম্পদ বাড়ে, সেজন্য যন্ত্রপাতি ডেবিট হবে। নগদ সম্পদ কমে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হবে। এর সমাধান হলো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 2 নম্বর লেনদেন, দেখো যন্ত্রপাতি পরিবহন ব্যয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি নিয়ম না জানো তাহলে তোমরা এখানে লিখতে পারো পরিবহন ব্যয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তখন যাবে একটি ভুল হবে। তাহলে এখানে কি করতে হবে, আমাদের লিখতে হবে যন্ত্রপাতি পরিবহনের ব্যয়ের জন্য লিখতে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো আমরা লিখেছি যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক্ষেত্রে তোমাদের মনে রাখার জন্য আমি বলতে চাই যে কোনো সম্পদ কিনা, আনা, পরিবহন, সংস্থাপন এবং এই সম্পত্তি চালু করার পূর্ব পর্যন্ত বা ব্যবহার করার পূর্ব পর্যন্ত যত রকম খরচ হবে সব খরচগুলো ওই সম্পত্তির নামে বসবে। অনুরূপভাবে যন্ত্রপাতি পরিবহন খরচ বলতে বোঝায় আমি একটি যন্ত্রপাতি কিনে তা আমি পরিবহন করে আমি কর্মক্ষেত্রে নিয়ে এসেছি, সেই জন্য এই খরচটি যন্ত্রপাতির নামে বসবে। অনুরূপভাবে যদি আমি কোনো কম্পিউটার কিনে আমি যদি আমার কর্মস্থলে বা যেখানে আমি কাজ করবো সেখানে আনার জন্য পরিবহন করি, সেখানে অফিস সরঞ্জাম হিসাবে বসবে। বিষয়টি তোমাদের জন্য আমি আবার পুনরালোচনা করার চেষ্টা করেছি। দেখো 3 নম্বর, দেখো যন্ত্রপাতি সংস্থাপন মজুরি। এখানে দেখো যন্ত্রপাতি আছে আবার মজুরি আছে, ওদিকে কি লিখবে মজুরি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তখনই যাবে এটা ভুল হয়ে যাবে। এখানে লিখতে হবে 3 নম্বরে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তার মানে এটাও একটি যন্ত্রপাতি সংস্থাপনের জন্য ব্যয় হয়েছে, সেই জন্য এখানে যন্ত্রপাতি নামে লিখতে হবে, মজুরি নামে লেখা যাবে না। 4 নম্বরে লিখেছি বিক্রয়ের উদ্দেশ্যে যন্ত্রপাতি ক্রয়। যখন বিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করা হয় তখন সেটি হয়ে যায় পণ্য, এবং পণ্য ক্রয় করলে ক্রয় লিখতে হয়। এবার দেখো ক্রয়ের আগে যন্ত্রপাতি আছে, তারপরে কিন্তু আমরা যন্ত্রপাতি লিখবো না, আমরা কি লিখবো, ক্রয় লিখবো। দেখো আমরা ক্রয় লিখেছি, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কেন আমরা ক্রয় লিখলাম, কারণ যেহেতু এটা বিক্রয়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে যন্ত্রপাতিটি ক্রয় করা হয়েছে, সেই জন্য এটা সম্পদ নয়, এটা একটি পণ্য। পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব লিখতে হয়। 5 নম্বরে আছে আমাদের যন্ত্রপাতি বিক্রয় 5,000 টাকা। তাহলে এখানে যন্ত্রপাতি যে আমি বিক্রি করেছি, দেখো বিক্রয়ের আগে যদি যন্ত্রপাতি থাকে তাহলে বিক্রয় লেখা যাবে না, কি লিখতে হবে, যন্ত্রপাতি। যন্ত্রপাতি বিক্রি করার ফলে আমার নগদ টাকা বেড়েছে, যন্ত্রপাতি কমেছে, সেজন্য এর জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট, যন্ত্রপাতি হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকা, এর উপর ভ্যাট 15%। তাহলে দেখো এখানেও যন্ত্রপাতি ক্রয় 5,000 টাকা, এর উপর 15% ভ্যাট করলে ভ্যাটের পরিমাণ হয় 750 টাকা। তো এখন যন্ত্রপাতি 5,000 টাকার সাথে এই 750 টাকা যোগ হয়ে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। দেখো এই যে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট 6 নম্বরে। তাহলে যন্ত্রপাতি ছিল 5,000 টাকা, এর সাথে ভ্যাট বাবদ খরচ হয়েছে আর 15% সমান 750। 5,000 যোগ 750 সমান 5,750। তাহলে যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে 5,750 টাকা, নগদান হিসাব ক্রেডিট হবে 5,750 টাকা। 7 নম্বরে দেখো অফিসের জন্য একটি ফটোকপি মেশিন করা। এখানে কিন্তু একটু মেশিন মানে যন্ত্রপাতি, মেশিন কিন্তু এখানে আছে, এখানে কিন্তু আবার যন্ত্রপাতি লেখা যাবে না, এখানে কি লিখতে হবে, অফিস সরঞ্জাম। অর্থাৎ অফিসে ব্যবহার কাজে যখন কোনো ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার হয় তখন যন্ত্রপাতি না হয়ে কি লিখতে হয়, অফিস সরঞ্জাম লিখতে হয়। তাহলে আমরা এখানে লিখেছি অফিস সরঞ্জাম হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের যারা নতুন ব্যবসা শেখা এসেছে এবং বিজ্ঞান এবং মানবিকের, তাদের জন্য এই বিষয়গুলো ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করেছি। আমি মনে করি তোমরা এই বিষয়গুলো যথাযথভাবে অনুশীলন করলে তোমরা অবশ্যই উপকৃত হবে, এবং তোমরা যারা 9-10 হিসাব বিজ্ঞান পড়ো নাই তাদের সাথে নতুনদের কোনো পার্থক্য থাকবে না বলে আমি মনে করি। সেজন্য তোমাদের প্রয়োজন ধৈর্যের সাথে কাজগুলো করা, অন্যথায় তোমরা এখান থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে নাও সক্ষম হতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমাদের যন্ত্রপাতি নিয়ে আমরা বিভিন্নভাবে আমরা জাবেদা দেওয়ার চেষ্টা করেছি, তার ব্যতিক্রমগুলো এখানে তুলে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি তোমরা তা বুঝতে পেরেছ। এবার আমরা আলোচনা করব বিনিয়োগ নিয়ে। আমরা বিনিয়োগ কিভাবে বিনিয়োগ হয়, কখন আমরা বিনিয়োগ লিখি সেটা আলোচনা করেছি এবং তার লেনদেন এবং জাবেদার মাধ্যমে তার সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন বিনিয়োগ কাকে বলে আলোচনা করেছি, তারপরে একটু বলে নেই। ব্যবসায় প্রতিষ্ঠানের সঞ্চিত অর্থ মুনাফা অর্জনের উদ্দেশ্যে যদি কোথাও কাজে লাগানো হয় তখন সেটাকে বলা হয় বিনিয়োগ। যেমন শেয়ার ক্রয় করা হয়েছে 1000 টাকা, তাহলে এখানে হবে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সঞ্চয়পত্র, এখানে সঞ্চয়পত্র ক্রয় করা হয়েছে 2000 টাকা, এখানে তুমি ক্রয় লেখো বা শুধু সঞ্চয়পত্র লেখো তাতে অঙ্কটা ভুল হয়ে যায়। সেই জন্য এখানে লিখতে হবে কি সঞ্চয়পত্র ক্ষেত্রেও বিনিয়োগ লিখতে হয়, বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রাইজ বন্ড ক্রয় 3000 টাকা, এখানেও তোমাকে লিখতে হবে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10% সরকারি সিকিউরিটি ক্রয়, অনেকেই 10% থাকার কারণে 4000 উপর 10% করে বসে থাকে। না, এতে 4000 উপর 10% বা কোনো অঙ্কের উপর পার্সেন্টেজ করার প্রয়োজন নেই। এখানে লিখতে হবে 10% বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10% বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 10% সরকারি সিকিউরিটি ক্রয়, এখানে আসলে সরকারি জায়গা আমি বাণিজ্য ব্যবহার করতে চাই, তো এখানে 10% বাণিজ্যিক সিকিউরিটি ক্রয়, তার একই হবে 10% বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঋণপত্র ক্রয় 6 নম্বর বলছি আমরা ঋণপত্র ক্রয় 6000 টাকা, এখানে এটা লাভের উদ্দেশ্যে কেনা হয়েছে, সেই জন্য এখানেও হবে বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। শেয়ার বিক্রয়, শেয়ার বিক্রয় করলে তাহলে আমাদের বিনিয়োগ কমে যাবে, সেজন্য হবে এখানে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে 7 নম্বরে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট, 6 নম্বরে টাকার অঙ্কটা তোমরা 6000 লিখে নিবা। তা আমি আশা করি তোমরা যন্ত্রপাতি এবং বিনিয়োগ সংক্রান্ত লেনদেন এর উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো এবং এই ধরনের লেনদেনগুলোতে তোমার জাবেদার কোনো সমস্যা হবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ মূল্যায়ন হলো যে আমরা কোন হিসাবগুলোকে যন্ত্রপাতি হিসাব বলবো এবং যন্ত্রপাতি হিসাবে কিভাবে জাবেদা দিতে হয় তোমরা তা বলতেও পারবে এবং লিখতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। কোন হিসাবগুলোকে অভিসরঞ্জাম হিসাব বলতে হয় বা লিখতে হয় সেটা তোমরা বলতে পারবে এবং লিখতে পারবে। কোন হিসাবগুলোকে বিনিয়োগ হিসাব বলা হয় এবং তোমরা তা বলতে পারবে, লিখতে পারবে। কোন হিসাবগুলো সাপ্লাইজ বা অফিস সাপ্লাই হিসাব বলা হয় তাও তোমরা বলতে পারবে। আমি আশা করি বিষয়গুলো তোমাদের জন্য সহায়ক হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসগুলো ভালোভাবে করবে এবং একবারে যদি তোমরা বুঝতে না পারো দ্বিতীয়বার দেখবে, দ্বিতীয়বার বুঝতে না পারলে তৃতীয়বার দেখবে। এরপরে যদি কোনো সমস্যা মনে করো আমার সাথে ফোনেও যোগাযোগ করতে পারো, তাহলে টুকটাক বিষয়গুলো তোমাদেরকে আমি সমাধান দেওয়ার সক্ষম হবে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে যে বিষয়গুলো আলোচনা করলাম, আলোচনার প্রেক্ষিতে তোমাদেরকে কিছু জাবেদা দেওয়ার চেষ্টা করেছি। জাবেদাগুলো তোমরা লক্ষ্য করো, জাবেদার লেনদেনগুলো। মণিহারি ক্রয়, এখানে আসলে আমাদের ক্রয় আছে, যদিও ক্রয় আছে, মণিহারি আছে, কিন্তু ক্রয় লেখা যাবে না। কি লিখতে হবে? মণিহারি লিখতে হবে। তাহলে এখানে আমাদেরকে লিখতে হবে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। চেয়ার বিক্রয় 5000 টাকা, এখানে চেয়ার আছে, বিক্রয় আছে, চেয়ারও লেখা যাবে না, বিক্রয়ও লেখা যাবে না। এখানে লিখতে হবে নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব ক্রেডিট। চেয়ার যেহেতু আসবাবপত্র শ্রেণী, সেই জন্য আসবাবপত্র লিখতে হবে। আমরা যদি চেয়ার বিক্রি করি নগদ টাকা পাবো, সেজন্য নগদান হিসাব ডেবিট, আর আসবাবপত্র কমে যাবে। চেয়ার মানে আসবাবপত্র কমে যাবে, আসবাবপত্র হিসাব ক্রেডিট হবে। তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি, তারপরে তোমরা করবে, অবশ্যই করবে। প্রাইজ বন্ড বিক্রয়, আমি যদি প্রাইজ বন্ড কিনতাম তাহলে যেমন ওখানে লিখতে হতো নগদ বিনিয়োগ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর প্রাইজ বন্ড বিক্রি করলে তা উল্টে যাবে, তখন লিখতে হবে আমাকে নগদান হিসাব ডেবিট, বিনিয়োগ হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি সংস্থাপন মজুরি 2000 টাকা, তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? মজুরি তো লেখা যাবে না, এখানে লিখতে হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। কম্পিউটার বিক্রয় 1000 টাকা, তাহলে এখানে আমাদের লিখতে হবে নগদান হিসাব ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব ক্রেডিট। বিক্রয়ের উদ্দেশ্যে এসি ক্রয়,
তাহলে আমাদেরকে লিখতে হবে বিক্রয়ের উদ্দেশ্যে যেহেতু এসি ক্রয় করা হয়েছে, তাহলে এখানে লিখতে হবে ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট। ক্যালকুলেটর লিখতে হবে 2000 টাকা। ক্যালকুলেটর হলে আমাদের অফিস সাপ্লাইজ লিখতে হয়, ক্যালকুলেটর, স্টেপলার মেশিন, পাঞ্চ মেশিন। তাহলে লিখতে হবে ক্যালকুলেটর ক্রয়, অফিস সাপ্লাইজ হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে একটু আলোচনা করে দিলাম যাতে তোমরা করতে পারো। আমি আশা করি এতে তোমাদের জাবেদার অনেক সহায়ক ভূমিকা রাখবে। তোমরা বারবার অনুশীলন করবে। আমি তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আমার ক্লাস আজকে এখানে শেষ করতে চাচ্ছি। তোমরা বারবার অনুশীলন করবে। আমি তোমাদের এখানে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আবার ইনশাআল্লাহ দেখা হবে জাবেদারি অবশিষ্ট অংশ নিয়ে। আমরা খুব অল্প সময়ের মধ্যে আশা করি জাবেদা শেষ করতে পারবো। জাবেদা পরে আমরা খতিয়ান নিয়ে আলোচনা করব। তোমরা প্রস্তুত থেকো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।